একই সত্তার দুটি প্রকাশ রূপ। এটি আমাদের ঋগ্বেদে যখন অগ্নিস্তোত্রটি আসে, মধুচন্দ্রাকে যখন অগ্নিস্তোত্র চয়ন করবার অনুমতি দেন সিনিয়র মঙ্কগুলো তখন ছিল না, সিনিয়র সেজেস, যারা সিনিয়র ঋষি, তারা যে অনুমতিটা দেন, সেই অনুমতির সময় একটি আলোচনা করেছে। এই আলোচনা অগ্নি ঋষি পঞ্চমণ্ডলে লেখেন। আলোচনাটি ভেরি ইম্পর্টেন্ট। আমি ওর সঙ্গে আরেকটি কনটেক্সটে আলোচনা দেখেছি ওয়েস্টার্ন ফিলসফিতে, সক্রেটিসের ডিটেলসে, প্লেটো এবং জেনোফেনের ফাদার, এদের দুজনের মধ্যে আলোচনা। তো প্রথম যখন এখানে অগ্নি ঋষি যেটা লিখছেন, সেটাই হলো সমগ্র বেদের সারাংসার হয়েছে। এখন সেটাকে কীভাবে প্রকাশ করা হবে, প্রয়োগ করা হবে, ঋষিরা ভাবছেন। সত্য লাভ হয়েছে, ভগবান স্বয়ং কৃপাবৎসব হয়ে ঋষিদের কাছে সত্যকে এগিয়ে দিয়েছেন। ঋষিরা লিখেছেন যে দেবী সরস্বতী স্বয়ং এই বেদের সত্য ঋষিদের কাছে পৌঁছে দিয়েছে। এই বেদের সত্য ওদের হাত দিয়ে এসছে, তাহলে এটি প্রকাশ কীভাবে শুরু হবে, সূচনা কীভাবে? তো তখন ওদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো যে আমরা যারা অনেক সিনিয়র, মানে ৬০ বছরের আয়ু ছিল, তো যারা অনেক সিনিয়র, তাদের মধ্যে অনেক রিয়ালাইজেশন এসছে, অনেকগুলো মন্ডল এসছে, কিন্তু মূল প্রয়োগ ক্ষেত্রে কি দিয়ে সূচনা হবে? তো বলেন অগ্নি দিয়ে সূচনা হবে, অগ্নি চয়ন করতে হবে। অগ্নি চয়ন যদি করতে হয়, তাহলে একজন এমন চাই যে প্রথম অগ্নি চয়ন করছে, যে এর আগে কখনো অগ্নিচয়নের অভিজ্ঞতা পায়নি, নিজের জীবনে প্রথমে অগ্নিচয়ন করবে, এবং যে অগ্নিচয়ন সে করবে, যে অভিজ্ঞতার পর্বে সে যা দেখবে সেটি সে লিখবে, দ্যাট উইল বি দ্য বিগিনিং। তো সেটি থেকে শুরু হয়ে তখন ওরা নির্বাচন করলেন একটি বালককে, তার বয়স লেস দেন 16 চেয়ে কম। আমার সমস্ত ঘটনা দেখে মনে হয়েছে যে তার বয়স এই 12 কাছাকাছি হবে। নাম মধুচন্দ্রা। মধুচন্দ্রা লিখলেন অগ্নিস্তোত্র। কীভাবে লিখলেন? উনি যজ্ঞ করতে বসেছেন বাবার সঙ্গে, বাবা যজ্ঞ করছেন। বাবা অনেকে বললেন যে তুমি আরেকটা যজ্ঞভূমি রচনা করো। যজ্ঞভূমি রচনার মধ্যে একটা জিওমেট্রি ছিল। আমরা বিজ্ঞানের ছাত্র, আমরা বিজ্ঞানে পড়েছি যে এবং সব জিওমেট্রি এই সেদিনকে ওয়েস্টার্ন ফিলসফিতে, ওয়েস্টার্ন সায়েন্স দিয়েছে। ইজ নট এ ফ্যাক্ট। জিওমেট্রি আদি আমাদের ঋগ্বেদের আদি সময় ছিল, আজ থেকে 25 থেকে 30,000 বছর আগে ছিল। 27টা কর্নার ছিল, তার মধ্যে 18টা ট্রায়াঙ্গেল ছিল, এবং তার মধ্যে 2টো রেক্ট্যাঙ্গেল ছিল, একটা সার্কেল ছিল। জিওমেট্রি নেই, আপনি হিসেব করে দেখেন তখনকার সময়। তো ওরা মধুচন্দ্রাকে বললেন যে তুমি ড্র করো, তুমি আঁকো, আর ঠিক ঠিক করে যেমনভাবে ও পেয়েছিল তেমনভাবে আঁকো, অগ্নিচয়ন করো। অগ্নিচয়নের যা নিয়ম ছিল ও অগ্নিচয়ন করো, ধ্যানে বসো, দেখো কি আসে। মধুচন্দ্রা ধ্যানে বসেছেন, গোল ডে কিছু হয়নি, সূর্য অস্ত চলে গেল। তখন জিজ্ঞেস করছে ইয়েকে, ঋষিকে, গুরুদেবকে, যে আমি কী করবো, আমি কি বন্ধ করবো? বলে না, অনির্বাপিত অগ্নি চলতে থাকবে, তুমি যতক্ষণ পর্যন্ত কোনো রিয়ালাইজেশন না পাচ্ছ চলতে থাকবে। অ্যান্ড হি কন্টিনিউ। সকালে সূর্যোদয় হচ্ছে, মধুচন্দ্রার মধ্যে মন্ত্র আসবে। মধুচন্দ্রা উচ্চারণ করুন, অগ্নিমীনে পুরোহিতম যজ্ঞেশ্বরীর সুতারম রত্নধারম। এই মন্ত্র ওনার কাছে 3 বার আসবে। তো when it came to him, উনি বোঝার চেষ্টা করছেন এই অগ্নিটা কে। এই অগ্নিটি ভগবানের একটি বার্তা নিয়ে যাওয়ার জন্য এসেছে। সেই বার্তা কি? এখানে যিনি ভগবানের কথা ভাবছেন, তিনি কি ভাবছেন? তিনি কি ভগবানকে ভালোবেসে নিবেদন কিছু করছেন, নাকি তিনি নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য ভগবানকে স্মরণ মনন করছেন? তো মধুচন্দ্রা তারপরে আরও ভাবছেন, আর মন্ত্র আসেনি প্রথমে। তারপরে নেক্সট টাইম আবার অগ্নিকুণ্ড করলেন,
তখন ওনার বাকি 11টা মন্ত্র আসে। এই অগ্নি মিলে, এই অগ্নি হলেন প্রথমে ভাবলেন মেসেঞ্জার, তারপরে দেখলেন এই অগ্নি মেসেঞ্জার নয়, ইনি হচ্ছেন ভগবানের দূত। তারপরে তিনি রিয়ালাইজ করলেন হি ইজ দ্য সুপ্রিম। এই অগ্নি তিনি জ্যোতির্মণ্ডলের সেই পরম জ্যোতির্ময়, তিনি অগ্নিরূপে এসেছেন। তো আমরা সেদিন আলোচনা করছিলাম, উনি যেদিন বন্দনাকুড়ি দেবী মা যেদিন ফিরলেন শ্রীলঙ্কা থেকে, সেদিন ওই উপাসনের ঘরটায় আমি এসেছি, তা আমাকে চা অফার করেছিলাম, চা খাচ্ছিলাম, খেতে খেতে কথা হচ্ছে। তো উনি আমাকে বললেন কিছু বলবার জন্য। তা আমি সেদিন বললাম আমার আজকে মনে পড়ছে মধুসন্ধ্যার অগ্নিস্তোত্র, আপনি যদি কিছু বলেন। তা সেদিন বন্দনাকুড়ি দেবী বললেন যে এটা একটা মহৎ আবিষ্কার এবং একটা যুবক মনের আবিষ্কার, এবং এটা অত্যন্ত খাঁটি, এবং এইভাবেই আমাদের আবিষ্কার করতে হবে। তা আমি সেদিন বলেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে তো অনেক প্রচার আছে, নানাভাবে প্রচার আছে। ঠাকুরের বেদান্ত রূপটি পৃথিবীময় ছড়িয়ে গেল, কিন্তু গরিমায়ের দৃষ্টিভঙ্গিটা এখনো আসেনি। সেটা কেমনভাবে আসবে? ওনার মত ছিল আস্তে আস্তে আমাদের একটু উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিতে নিতে যদি আসে তখন আমি বলেছিলাম যে দেখুন, প্রথমেই তো যদি আমরা ঘুরে দেখি, and that is the only authentic source of Sri Ramakrishna till now. তারপরে যেগুলো হয়েছে সেগুলো পরবর্তীতে স্বামী শারদানন্দের যে ওয়ার্কগুলো, সেগুলো ওর উপরে, এগুলো সেকেন্ডারি সোর্স থেকে এসছে। ফার্স্ট প্রাইমারি সোর্স থেকে কথামৃত। আমরা যারা সাইন্টিফিক রিসার্চ জানেন তারা জানেন দ্য ভ্যালু অফ প্রাইমারি সোর্স ইজ মাচ সুপিরিয়র টু দ্য ভ্যালু অফ সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি সোর্সেস। ওয়ার্ল্ড ওয়াইড সেটাই হচ্ছে মত। তো প্রাইমারি সোর্সে একমাত্র হচ্ছে কথামৃত, এবং আরও কয়েকটা টুকরো টাকরা আছে, বাট বেসিক কথা। তো সেখানে যদি দেখেন প্রায় 250 গান আছে, এর মধ্যে প্রায় 70% হচ্ছে ভক্তিগীত। তার মধ্যে প্রায় 80% অফ দ্যাট 70% হচ্ছে মায়ের উপরে, দক্ষিণেশ্বরের মায়ের উপরে, মাতৃকেন্দ্রিক ভক্তিগীত, আর কিছু বৈষ্ণব রীতির ভক্তিগীত। তা আমি বলেছিলাম যে যদি এটাকে একটু সাধন ভজনের যারা আছেন তারা যদি একটু ভালো চিন্তা করেন, তাহলে ঠাকুরের আসল পরিচয়ের আর একটা দিক পাওয়া যায়। একটা পরিচয় তো হয়েছে জগৎময়, কিন্তু সেটা তো মাইনর। ঠাকুরের বেদান্ত রূপ আপনি কথামৃতে যদি সঙ্গীত দিয়ে দেখেন, তাহলে জানবেন ইট ইস লেস দ্যান 10% অফ রামকৃষ্ণ, and till now Ramakrishna is known for that in the world. এখনো পর্যন্ত শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে সেটি হিসাবে পরিচিত। এই মঠ, এই আশ্রম, যদি গরিমায়ের প্রতিষ্ঠা, এখানকার একটি দায়িত্ব আছে বলে আমি মনে করি, এবং আমি এটা প্রথম থেকে বলে আসছি। আজকে প্রায় 15 বছর ধরে এখানে আমার যাতায়াত, আমি বলে আসছি যে এখানকার যে ভক্তিতত্ত্ব, সেই ভক্তিতত্ত্বের মধ্যে একটা ইউনিকনেস আছে। সেই ইউনিকনেসটি ফুটিয়ে তোলার এখন টাইম এসে গেছে, সময় এসে গেছে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আরও পূর্ণ জ্ঞান প্রকাশ করা, উদ্বোধন করে প্রকাশ করার সময় এসছে। সেটি যদি আমরা আন্ডারটেক করতে পারি, এটি তাহলে বন্দনাকুড়ি দেবীর এই শতবর্ষের যে কার্যক্রম, যে অভিযান, তার বাইরের দিকগুলো আছে, গান বাজনা ইত্যাদি থাকবে, কালচার প্রোগ্রাম থাকবে, সবার মনটা একটু ভালো থাকে তাদের। আর না